গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাবস করে যাচ্ছিল। গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনূসকে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করতেন, এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন। এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। সরকার কেউ বাইরে গেলে জিও দিয়ে যেত। সেই চাকরিরত অবস্থায় সেটাকে তিনি নিজে এমন ভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা। ওই ব্যাংকের আইনে ছিল যে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে। 60 বছরের উপরেও আরো 10 বছর সে বিনা আইন ভঙ্গ করেই ছিল। যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গৌরী সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে, ইতিমধ্যে 10 বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন, আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন, কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না, এমডি পদ তাকে রাখতেই হবে। এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি। দুইটা মামলা করে এবং দুটো মামলায় হেরে যায়। কারণ হেরে যায় এই কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনো তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাবস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে। তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে কিনা। দেওয়া কিন্তু হয়নি। শুধু এখানেই না, গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে। তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে, প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে, ব্যবসা করেছেন, কিন্তু কোনো ট্যাক্সই দেননি। এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন। কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে, এটা বিদেশের নিয়ম আছে, যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে। তো যখনই কিছু টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। এমনকি ওই টেলিডর গ্রামীণ ফোন, সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। আর লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সব থেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। তার মাইক্রো ক্রেডিট সামিট, মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না। তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি, জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই। কারণ আমি ভাবতাম যে এটা বোধহয় খুব ভালো, মানুষের খুব দারিদ্র্যমুক্ত করে। কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যে এটা দারিদ্র্যমুক্ত না, এটা দারিদ্র্য লালন পালন করে। আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয়, প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগের লোন
পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় 40-45 ভাগ সুদ দিতে হতো তাদেরকে। অনেকের এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে। আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে, যে মানুষ সত্যিকার জন্য দারিদ্র থেকে উঠে আসতে পারে। এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি। আজকে 41.6 থেকে নামিয়ে আমি 18.7 নামিয়ে এনেছি এই মাত্রই 15 বছরে। সে ক্রেডিটও নেয়, সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্র্যাক অমুক সমক করে ফেলেছে। তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কত দারিদ্র্যের হার ছিল, আর শেখ হাসিনা আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না। মাথা পিছু আয় কত ছিল, এখন কত বেড়েছে? গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। হ্যাঁ, পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না, দেশে বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে। আমি তো কখনো তদবির করতে যাইনি, কারোর কাছে বলতেও যাইনি। আমি তো কি পেলাম না পেলে ওটা নিয়ে আমি কখনো, ওগুলো আমার মাথার মধ্যেও নেই। কারণ শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন ব্যাংকের একজন এমডি, সে যখন একটা নোবেল প্রাইজ পায় তা তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি। পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন। শান্তি চুক্তি হয়েছে কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে? আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি, 1800 জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে। আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি। 64,000 শরণার্থী ছিল ভারতে, আমি সকলকে ফিরিয়ে এনেছি, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। পার্বত্য চট্টগ্রামে শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কি অবস্থা ছিল? শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন? তো এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে। আমার কাছে অনেকে আসছে, আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর বলে দিল যে ওটা নিয়ে নাকি আমি ওনাকে মানে জেলাসি বা ওনার উপরে মামলা করছে তার লেবাররা, এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন হয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। আমি তো জানতামও না যে এটা, এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, সেটা বলেছে কখনো? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে, এটাই তাদের নিয়ম। তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু